আমাদের আজকে পড়ার বিষয় হলো টেরিবেনথিনা। টেরিবেনথিনা ওষুধটা ছোট, কিন্তু অনেক সময় এটা গুরুত্বপূর্ণ। টেরিবেনথিনা ক্রিয়াজোটের মতোই এর করসিভনেস মানে ক্ষয় করে ফেলা, এই ক্ষমতা আছে ক্রিয়াজোটের মতোই। এর টেন্ডেন্সি হলো যে ক্ষয় করে ফেলে। আর হলো বার্নিং, জ্বালা। কোথায় হয়? যে অর্গান, যে অঙ্গ আক্রান্ত হয় সেখানে আমরা দেখতে পাই, সেখানে সে আক্রান্ত অঙ্গ ক্ষয় করে ফেলে, সেখানে জ্বালা করে। একই সাথে কি থাকে? হেমোরেজিক টেন্ডেন্সি থাকে, রক্তক্ষরণ হওয়ার প্রবণতা থাকে। তাহলে ক্রিয়াজোটের মতো টেরিবেনথিনামের ওই আক্রান্ত অঙ্গের ক্ষয় করে ফেলার ক্ষমতা আছে, আক্রান্ত অঙ্গের জ্বালা পোড়া করে, এবং রক্তক্ষরণের একটা প্রবণতা আছে। এই ওষুধের রক্তক্ষরণের একটা প্রবণতা আছে। টেরিবেনথিনা ইজ স্পেশালি ইউজফুল ইন নেফ্রাইটিস। বিশেষ করে এটি কিডনির প্রদাহে ব্যবহৃত হয়, এবং ইউরিনারি ট্র্যাক্ট ডিসঅর্ডার, মূত্রনালীর রোগে এটা ব্যবহৃত হয়। সেখানে কিনুট, বিশেষ একটা কিনুট ক্যারেক্টারিস্টিক হলো স্মোকি কালার্ড ইউরিন। প্রস্রাবটা হবে ধোঁয়ার মতো কালার থাকবে, স্মোকি কালার। আমরা যদি দেখি স্মোকি কালার, এই ধরেন স্মোকি ইউরিন, প্রস্রাব কেমন হবে কালারটা, তো এই হলো স্মোকি কালার ইউরিন। স্মোকি কালার ইউরিন হবে। আর বার্নিং পেইন থ্রু অল দ্য মিউকাস মেমব্রেন, সকল যত মিউকাস মেমব্রেন আছে আমাদের সেখানে কি করবে? জ্বালা করবে। মিউকাস মেমব্রেন কোনগুলা? আমাদের মুখ গহ্বরে, মুখের ভিতরের যে লেয়ার, সেটাই মিউকাস মেমব্রেন। আমাদের ডাইজেস্টিভ যে তন্ত্র আছে, পরিপাক তন্ত্রের ভিতরের লেয়ার মিউকাস মেমব্রেন। তো সকল মিউকাস মেমব্রেনে এটা জ্বালা তৈরি করবে। আরেকটা হলো ইডিমা তৈরি করবে, শোথ তৈরি করবে, শোথ তৈরি হবে। তো এর জিহ্বাটা হয় চকচকে, গ্লিস্টেনিং টাং। জিহ্বাটা হবে একদম চকচকে। এটা কেলিবাইক্রাম পাইরোজেনামের মধ্যে আছে। চোখের পাতায় চুলকানি হবে। চোখের নিচে পার্পল কালারের সোয়েলিং হবে, চোখের নিচে ফুলে যাবে, সেটার কালার হবে নীলচে বেগুনি, পার্পল কালারের সোয়েলিং হবে। পার্পল কালার কেমন? পার্পল কালার হলো এই যে এরকম বেগুনের মতো কিছুটা, তো পার্পল কালার। তো এইরকম চোখের নিচে ফুলে যাবে। অ্যাবডোমেনে আমরা দেখতে পাই যে ডিস্টেনশন অফ দ্য অ্যাবডোমেন, ডিস্টেনশন অফ অ্যাবডোমেন, পেট ফুলে যাবে, ডায়রিয়া আছে এবং রেকটাল হিমোরেজ আছে। ডায়রিয়া হয় এবং পায়খানার রাস্তা দিয়ে রক্তক্ষরণ হয়। পেরিটোনাইটিস হলো পেরিটোনিয়ামের প্রদাহ। পেরিটোনিয়াম হলো আমাদের পেটের মধ্যে 2 স্তর বিশিষ্ট একটা পর্দা থাকে। একটা পর্দা পেটের যে গহ্বর, তার চারিদিকে, ভিতরের দিক দিয়ে চারিদিকে লাগানো থাকে, সেটাকে বলে প্যারাটাল পেরিটোনিয়াম। আরেকটা পর্দা যেটা আমাদের পেটের ভিতরে সকল ভিসেরা যেগুলো আছে, অঙ্গ যেগুলো আছে, যেরকম স্টোমাক, ইন্টেস্টাইন, তো লিভার, এগুলাকে কি করে? ঘিরে রাখে। আপনারা ইউটিউবে যাই দেখতে পারবেন যে আমি একবার দেখতে নিয়েছিলাম যে কোন
অমুক জায়গা থেকে দেখানো যায়। দেখেন ইউটিউবের মধ্যে আছে যে পেরিটোনিয়াম ডিসেকশন, একটা মরা মানুষ, ডেড বডি। তো ডেড বডি পেটটা ওপেন করে দেখা গেছে পেটের ভিতরের যে লেয়ার, একদম ভিতরের লেয়ার, তো একদম ভিতরের লেয়ারের এই যে এটা হলো, এই যে এটা একটা পেরিটোনিয়াম, এটা হলো প্যারাইটাল পেরিটোনিয়াম, এই যে ভিতর দিয়ে লাগানো থাকে, আর এটা হলো ভিসেরা, এগুলা সেই নারী ভুঁড়ি, এটা উপর দিয়ে লাগানো থাকে একটা স্তর, সেটা হলো ভিসেরাল পেরিটোনিয়াম। তো এইটা পুরাটা দেখতে পারেন, এই ভিডিওটা পুরাটা দেখলে এই যে ভিতরে পর্দা টর্দা, তো এগুলো হলো পেরিটোনিয়াম, এই যে পর্দাগুলো দেখা যায়, এটা পেরিটোনিয়াম। তো স্টোমাকের মধ্যে অনেক অনেক বড় এই যে পেরিটোনিয়াম লাগানো থাকে, গ্রেটার ওমেন্টাম বলে। তো আপনারা ভিডিওটা দেখে নিন, আর অনেক ভিডিও আছে যেখানে এই একটা ভিডিও আছে অনেক। তো এই দেখেন এই যে একটা পেরিটোনিয়াম স্টোমাকের মধ্যে, এগুলো ওখানে চর্বি টর্বি অনেক কিছু থাকে। যাই হোক, ভিডিও দেখে নিলে বুঝতে পারবেন যে পেরিটোনিয়াম জিনিসটা কি। তো পেরিটোনিয়ামে যদি প্রদাহ হয় সেটাকে বলে পেরিটোনাইটিস। সেই পেরিটোনাইটিস হলে সেক্ষেত্রে টেরিবেনথিনাও একটা ওষুধ। অ্যাসথাইটিস হলো যদি শোথ হয় পেটের মধ্যে, পেটের শোথকে অ্যাসথাইটিস বলে। তো অ্যাসথাইটিস হয়। ইউরোজেনিটালে আছে ইউরিন, ইউরোজেনিটালের লক্ষণে টেরিবেনথিনে বেশি ব্যবহার হয়। আরেকটা বড় ব্যবহার আছে, আচ্ছা আমরা পরে বলি, যে ইউরিন হবে ব্লাডি কালার, প্রস্রাব রক্তাক্ত কালার অথবা স্মোকি কালার। তো ইউরিন স্মেল অফ ভায়োলেটস, ভায়োলেটস নামে এক ধরনের উদ্ভিদ আছে, ফুল ফোটে, তো ভায়োলেট কালারের, সেগুলো বেগুনি কালারের ফুল ফোটে, সেগুলো থেকে এক ধরনের গ্রান বের হয়। আমরা যারা গ্রান জানি না, গ্রান তো আর মুখে বর্ণনা করে বলা যায় না, গ্রান অনুভব করতে হয়। এই যে ভায়োলেট এক ধরনের ফুল গাছ, যে এরকম কালারের ফুল গাছ, তো এখান থেকে একটা গন্ধ বের হয়। তো এর প্রস্রাবটা ওইটার মতো গন্ধ, প্রস্রাব এটার মতোই গন্ধ। তাহলে প্রস্তাবটা হবে ওই ভায়োলেটস এর মতো গন্ধ। আর নেফ্রাইটিস হলো কিডনি প্রদাহ। সিভিয়ার ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন, মূত্রনালীর মারাত্মক ইনফেকশন, পাইলোনেফ্রাইটিস। এর সাথে কি থাকে? বার্নিং পেইন থাকে, জ্বালাকর ব্যথা থাকে, ওভার দ্য কিডনি অ্যান্ড প্রস্টেশন, কিডনির উপর দিয়ে জ্বালাকর ব্যথা থাকবে, পেশেন্ট দেখাবে কিডনি অঞ্চলের উপর দিয়ে যেখানে জলে, এবং পেশেন্ট খুবই দুর্বল থাকবে। তাহলে মারাত্মক ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশনের ক্ষেত্রে এটা ব্যবহৃত হয়। ইউরিনারি ট্র্যাক্ট কি নিয়ে? ইউরিনারি ট্র্যাক্ট ইউরিনারি ট্র্যাক্টের মধ্যে কি আছে? দুইটা কিডনি আছে, দুইটা ইউরেটার আছে, ব্লাডার আছে এবং ইউরেথ্রা আছে। তো যদি বলে ইউরিনারি ট্র্যাক্ট, তাহলে পুরো এই দুই কিডনি সহ দুইটা ইউরেটার, মূত্রনালী, কিডনি নালী, বৃক্কনালী, আর নিচে ব্লাডার, আর নিচে হলো ইউরেথ্রা। এই পুরাটাই হলো আমাদের ইউরিনারি ট্র্যাক্ট।
পুরা ইউরিনারি ট্র্যাক্টেই ইনফেকশন হয়। তো সেখানে মারাত্মক ইনফেকশন এবং ইভেন পাইলোনেফ্রাইটিস, এই কিডনির প্রদাহ হয়, বিশেষ এক ধরনের প্রদাহ পাইলোনেফ্রাইটিস। তারপরে সেখানে কি হয়, এই কিডনির উপরে বার্নিং পেন হয়, খুব জলে, ওইখানে পেশেন্ট দেখাবে কিডনি রিজনে ব্যথা করে জলে এবং খুবই দুর্বল হয়ে যায় পেশেন্ট। হিমোরেজিক সিস্টাইটিস হলো মূত্রনলীর প্রদাহ, মূত্রনালী বলে মূত্রথলির প্রদাহ। এই যে মূত্রথলির যদি প্রদাহ হয় সেটাকে বলে সিস্টাইটিস। তো সিস্টাইটিস এর মধ্যে কি হয়, প্রস্রাবের সাথে রক্ত যায়, হিমোরেজিক সিস্টাইটিস। মার্কড বার্নিং ইন ইউরেশন, প্রস্রাবের সাথে প্রস্রাব করার সময় তো তার জ্বালা করে। ইউটেরাইন টিউমার অর ইনফেকশন, মহিলাদের জরায়ুর টিউমার অথবা জরায়ুর ইনফেকশন। তারপরে আছে ইউরেথাইটিস, মূত্রনালীর প্রদাহ। এটা হলো ইউরেথার যদি প্রদাহ হয় সেটাকে বলে ইউরেথাইটিস। তো ইউরেথাইটিস হলে এটা একটা, এই ওষুধটা আমরা বিবেচনা করব। এই মূত্রনালীর প্রদাহের সাথে কি হয়, বার্নিং পেইন হয়, মার্ক বার্নিং পেইন, ক্রনিক ডিসচার্জ, এবং ইউরেথার থেকে প্রচুর ডিসচার্জ দেয়। দেখেন মূত্রনালীর প্রদাহে অসংখ্য ওষুধ আছে, তারপরে মূত্রনালীতে জ্বালা পোড়া করে অসংখ্য ওষুধ আছে। এটা কিন্তু কোনো মোডালিটিস বলতেছে না যে কখন হয়, কিভাবে হয়, কেন হয়। তবে এটার মধ্যে যে জিনিসটা পাবেন সেটা হলো এই হিমোরেজিক টেন্ডেন্সি। হ্যাঁ, মূত্রনালীর প্রদাহ ধরেন আমরা ক্যানাবিস ইন্ডিকা পড়ছি, ক্যান্থারিস পড়ছি, মার্কর পড়ছি, অনেক ওষুধের মধ্যেই আছে। কিন্তু এটার বৈশিষ্ট্য কি, এটার সাথে কি হবে, প্রস্রাবের সাথে যদি দেখেন ব্লিডিং হয় তখন আপনি এই ওষুধটার কথা চিন্তা করবেন। তো প্রস্রাবের সাথে ব্লিডিং হয়, তো এর সাথে এগুলা থাকবে, প্রস্রাবের সাথে জ্বালা পোড়াও থাকবে। এবং প্রায়ই দেখা যায় যে কিডনি রিলেটেড, আপনার মূত্রথলি রিলেটেড কোন প্যাথোলজি গ্রো করে। তো এখানে উল্লেখ নাই, তবে যে মূত্রথলির যদি হয়, আমাদের ক্যান্সার হয় বা অন্য কোনো প্যাথোলজি গ্রো করে, সেক্ষেত্রে অবশ্যই, এবং প্রস্রাবের সাথে যদি ব্লিডিং হয় সেক্ষেত্রে অবশ্যই টেরিবেনথিনামার কথা চিন্তা করবেন। তো আমরা রেপার্টরিতে যদি দেখি, দেখেন রেপার্টরিতে যদি আমরা দেখি যে ব্লাডার যদি দেখি ক্যান্সার, এখানে ক্যান্সার, এখন ব্লাডারের ক্যান্সারে একটাই ফার্স্ট গ্রেডের মেডিসিন, সেটা হলো টেরিবেনথিনা। তাহলে টেরিবেনথিনার কথা প্রস্রাবের সময় আমাদের মনে আসবে কি দিয়ে, এইটা হচ্ছে মেইন লক্ষণ, হিমোরেজিক টেন্ডেন্সি। প্রস্রাবটা থাকবে একদম ব্লাডি, ইউরিনটা থাকবে একদম ব্লাডি। তো এইটা দিয়েই টেরিবেনথিনার দিকে আমাদের নজর যাবে। তাহলে প্রস্রাবের জন্য, প্রস্রাব রিলেটেড অবস্থার জন্য টেরিবেনথিনা খুব গুরুত্বপূর্ণ মেডিসিন। পুরা ইউরিনারি ট্র্যাক্টেরই ইনফেকশন হয়, কিডনির ইনফেকশন হয় এবং জ্বালা পোড়া করে, কিডনি রিজনে জ্বালা পোড়া করে, রোগী খুবই দুর্বল হয়ে পড়ে এবং প্রস্রাবে খুব জ্বালা পোড়া করে। বিশেষ বৈশিষ্ট্য হলো প্রস্রাবটা রক্তাক্ত হবে, স্মোকি কালার হয় এবং প্রস্রাবের সাথে রক্ত যায়, হেমোরেজিক সিস্টাইটিস আছে তার। এবং যদি রক্ত দেখেন তাহলে সেই ক্ষেত্রেই টেরিবেনথিনামার কথা মাথায় রাখবেন। এবং এর সাথে যদি আপনার কাছে অনেক রোগী আসে যে আল্ট্রাসোনোগ্রাম করে নিয়ে আসছে, বলবে যে তার ইয়েতে মাস আছে, মূত্রথলিতে কোন একটা টিউমার আছে, তো যদি আপনি চিন্তা করেন সেটা ক্যান্সারাস হওয়ার সম্ভাবনা থাকে, সেক্ষেত্রে
টেরিবিনথিন একটা গুরুত্বপূর্ণ মেডিসিন। আমরা যদি কিডনি দেখি, কিডনির ক্যান্সারের মধ্যে, কিডনির ক্যান্সার সেখানে সলিডোগো আছে, সারসাপ্রিল আছে, এই ওষুধটা নাই। আচ্ছা, যাই হোক, এটা হচ্ছে মূলত যদি মূত্রথলির ক্যান্সার হয় সেখানে এটা গুরুত্বপূর্ণ একটা মেডিসিন। অন্যান্য লক্ষণের মধ্যে আরো আছে ইডিমা অফ দ্য এক্সট্রিমিটি, হাত পা ফুলে যায়, পারপিউরা হয়, পারপিউরা হলে স্কিনের নিচে এক ধরনের ব্লিডিং হয়। আমরা একটু দেখি, পারপিউরা এই যে পারপিউরা অলসো কল্ড ব্লাড স্পট, রক্তের একটা স্পট যেটা স্কিনের হেমোরেজ হয়, পার্পল কালারের স্পট পরে স্কিনের মধ্যে। তো যখন ছোট ছোট ব্লাড ভেসেল গুলা ফেটে যায় এবং সেখানে যদি ব্লিডিং হয় তাহলে স্কিনের নিচে সেটা জমে, এই যে এগুলা যদি কারো দেখেন স্কিনের মধ্যে এরকম, এগুলাকে বলে পারপিউরা। স্কিনের নিচে এরকম রক্তনালী ছিঁড়ে গিয়ে ব্লিডিং হয়, এরকম কালার তৈরি করে, এগুলো হচ্ছে পারপিউরা। তো এই আমাদের এই ওষুধের মধ্যে পারপিউরা আছে। পার্সপিরেশন অর কোল্ড রেসপিরেশন, পার্সপিরেশন ঘাম অথবা শ্বাস প্রশ্বাস। পার্সপিরেশন মানে ঘাম অথবা ঠান্ডা ঘাম, মেইনলি অন দ্য লোয়ার এক্সট্রিমিটি। লোয়ার এক্সট্রিমিটি মানে পা, পায়ের মধ্যে এরকম ঘাম হয়। হ্যাজ বিন কনসিডার্ড এ কিনোট বাই সাম অথর্স, কেউ কেউ এই লক্ষণটাকে একটা কিনোট লক্ষণ বলেছেন, যে তার নিচের যে উপাঙ্গ পায়ের মধ্যে ঘাম হয়, বিশেষ করে সেই ঘামটা থেকে কোল্ড পার্সপিরেশন, ঠান্ডা ঘাম হয়, পায়ের মধ্যে ঠান্ডা ঘাম হয়। তো কি কি ক্ষেত্রে এই ওষুধটা ব্যবহৃত হইতে পারে? একটা হলো ব্রঙ্কাইটিসের ক্ষেত্রে। ব্রঙ্কাইটিসের ক্ষেত্রে কি থাকবে? এখানে কিন্তু সেরকম কিছু লক্ষণ নাই, শুধু বলা আছে যে মিউকাস মেমব্রেনে জ্বালা করে পেইন হয়। তো ব্রঙ্কাইটিস, সিস্টাইটিস মূত্রথলির প্রদাহ, নেফ্রাইটিস কিডনির প্রদাহ, পেরিটোনাইটিস ওই যে পেরিটোনিয়ামের প্রদাহ, পারপিউরা হলে স্কিনের মধ্যে, আর মূত্রনালীর যদি প্রদাহ হয়। ছোট মেডিসিন, খুব বৃহৎ লক্ষণ নাই। তো ক্রিয়াজোটের সাথে তুলনা করা যায়। ক্রিয়াজোটে এরকম জ্বালা আছে, প্রদাহ আছে এবং হিমোরেজ, ইউরিনারি ট্র্যাক্ট থেকে রক্তক্ষরণের প্রবণতা আছে। তো যদিও ক্রিয়াজোটের মেইন ক্রিয়া হলো জেনিটেলিয়া, এছাড়া ক্যান্থারিস, মার্কর, এপিস এগুলো ওষুধের সাথে তুলনীয়। তো মূলত যেটা বললাম যে আসলে এই ওষুধটার দিকে দৃষ্টি আকর্ষিত হয় মূলত প্রস্রাবের সাথে রক্ত যাওয়া থেকে। তো সেই লক্ষণ থেকেই আপনারা এই ওষুধটা কথা চিন্তা করবেন। তো 5 মিনিট ব্রেক, আপনারা কেউ কথা বললে কথা বলতে পারেন। পারপিউরা তো বললাম যে স্কিনের নিচে ছোট ছোট ব্লাড ভেসেল গুলা কি হবে, ফেটে যাবে এবং স্কিনের নিচে ব্লিডিং হবে, সেটা পরবর্তীতে এরকম লাল কালার এরকম দেখা যাবে। আর থ্রম্বোসিস হলো যে রক্তের নালীর ভিতরে কোথাও আপনার রক্ত জমাট বেঁধে আটকে থাকে ওইখানে,
আমরা একটা একটা করে দেখি। আচ্ছা, দেখেন থ্রম্বোসাইটোপেনিয়া তো এটা তো ভিন্ন জিনিস। থ্রম্বোসাইট তো এই যে আমাদের যে প্লাটিলেট আছে, প্লাটিলেট, হ্যাঁ প্লাটিলেট যদি কমে যায়, তো প্লাটিলেট কমে গেলে যখনই প্লাটিলেটের পরিমাণ নর্মালের চেয়ে কমে যায় তখন সেই অবস্থাটাকেই বলে থ্রম্বোসাইটোপেনিয়া। ঠিক আছে, তো থ্রম্বোসাইটোপেনিয়া যদি হয়, কোথাও যদি আপনার রক্তক্ষরণ হয়, রক্তক্ষরণ বন্ধ করার জন্য মূল ভূমিকা পালন করে আমাদের এই প্লাটিলেট। তো এই পারপিউরা তো একটা অবস্থা, রক্তনালী ছিঁড়ে গেল, ছিঁড়ে যেয়ে তারপর ব্লিডিং হলো, সেটা হলো আপনার পারপিউরা, এই অবস্থা। আর কোথাও রক্তনালী নাও ছিঁড়তে পারে, এমনিতেই শুধু আপনার এই থ্রম্বোসাইটের পরিমাণ রক্তের মধ্যে প্লাটিলেটের পরিমাণ কমে যায়। কিন্তু থ্রম্বোসাইটোপেনিয়া হইলে কি হয়, যদি কোথাও থেকে হিমোরেজ হয় সেটা আর বন্ধ হইতে চাবে না, এই একটা সমস্যা তৈরি করবে। যদি রক্তের মধ্যে থ্রম্বোসাইটের পরিমাণ বা প্লাটিলেটের পরিমাণ বা আমরা যেটা বলি অনুচক্রিকা বাংলায়, সেটা পরিমাণ যদি কমে যায় সেই অবস্থাটাকে বলে থ্রম্বোসাইটোপেনিয়া। এই অবস্থাটাকে বলে থ্রম্বোসাইটোপেনিয়া। এবং সেটা কমে যাওয়ার কারণে যদি যা কোনো কারণে হোক কোথাও থেকে ব্লিডিং শুরু হয়, বিশেষ করে ছোট ছোট রক্তনালী ব্লিডিং শুরু হয়, সেখানে কিন্তু থ্রম্বোসাইটোপেনিয়া থাকতেও পারে, নাও থাকতে পারে, নাও থাকতে পারে। তো যাই হোক, মূল কথা হলো যদি রক্তের স্কিনের নিচেই রক্তের নালীগুলো ছিঁড়ে যেয়ে যদি কোথাও ব্লিডিং হয়, সেই অবস্থাটাকে আমরা পারপিউরিয়া বলবো। আর কিছু বলবেন? আর থ্রম্বোসিস কি একটু বলে দিই, যে থ্রম্বোসিস শব্দটা আসছিল। থ্রম্বোসিস আরেকটা হচ্ছে অ্যাম্বোলিজম। হ্যাঁ, থ্রম্বোসিস আরেকটা হলো অ্যাম্বোলিজম। থ্রম্বোসিস হলো রক্তনালীর ভিতরে কোথাও ধরেন রক্তক্ষরণ হয়ে ওই জায়গায় লেগে আছে, ইজ এ ফরমেশন অফ ব্লাড ক্লট। রক্তের নালীর ভিতরে কোথাও ধরেন রক্তক্ষরণ হয়ে ওইখানে একটা রক্ত জমে গেছে, তো ওই জমা রক্তটাকে বলে থ্রম্বাস। সেটাকে যদি কোথাও আটকে থাকে রক্তনালীর ভিতরে ধরেন এই যে এইখানে ধরেন এইখানে কোনো কারণে নর্মাল রক্তের নালীর ভিতরে দেখাচ্ছে যে রক্ত যাচ্ছে, যেগুলো রক্তকণিকা, সরি তো এই যে দেখেন এখন দেখা যাচ্ছে তো, তাই না? হ্যাঁ, ধরেন এই যে পায়ের এই যে পায়ের মধ্যে আমাদের রক্তের নালী আছে, ঠিক আছে? তো ডিপ বেইন, গভীরে যে বেইন গুলা, নর্মাল রক্ত ফ্লো হচ্ছে এখান দিয়ে, ধরেন রক্তের নালী, রক্তের কোষ, এগুলো রক্তকোষ, তো ব্লাড সেল। তো কোনো কারণে ধরেন এখানে ব্লিডিং শুরু হলো, তো ব্লিডিং শুরু হইলে যখন এটা জমে যায় এক জায়গায়, এই জায়গায় জমে আটকে আছে, তখন কি হবে, রক্তের নালীটা প্রায় ব্লক হয়ে যাবে, তাই না? তো এই অবস্থাটাকে বলে থ্রম্বোসিস। অনেক সময় অনেকের পায়ে এরকম ডিপ বেইন থ্রম্বোসিস হয়, একটা মারাত্মক অবস্থা, প্রচন্ড পেইন হয়, পেইন কিলার খেলেও সেই পেইন যায় না। এগুলো দেরি করলে অনেক সময় পুরা রক্তনালীর ভিতরটায় রক্ত জমে যায়, তখন এলোপ্যাথি ডাক্তারদের যেটা করে যে পুরা থ্রম্বোসিস হয়ে গেল, তখন পুরা জায়গায় দেখতে ক্লট হয়ে গেল, সেগুলো আর বের করা সম্ভব হয় না, তখন পা কেটে ফেলতে বাধ্য হয়। একটা ইমার্জেন্সি অবস্থা আর কি। এই জন্য ওই রকম ব্যথা যদি হয়, প্রচন্ড ব্যথা, পেইন কিলার খেলেও যাচ্ছে না, তো সেই ক্ষেত্রে দ্রুত চিকিৎসা নেওয়া উচিত। এলোপ্যাথি ডাক্তাররা কি করে, রক্ত পাতলা হওয়ার জন্য ইনজেকশন দেয়। তো এই থ্রম্বোসিসটা হলো যেখানে ব্লিডিং হবে সে জায়গায় রক্তটা জমে যেয়ে রক্তের নালীটা আটকে ফেলবে, সেটা হলো থ্রম্বোসিস। আর অ্যাম্বোলিজম হলো ধরেন এইখানে যে ব্লিডিং হয়েছে, যে ব্লাড ক্লটটা হয়েছে, রক্তটা জমাট বাঁধছে, সেটা এখান থেকে সরে যায়। এখান থেকে ধরেন একটা এই রক্তের পিণ্ড জমে যাওয়া পিণ্ড এখান থেকে সরে গেছে, হ্যাঁ,
সরে যায়, এখানে হয়তো রক্তনালীটা বড়, রক্তনালীটা এখানে বড়, যার কারণে এখানে কোথাও বাধাগ্রস্ত হবে না, দেখা গেছে এটা ভিতরে চলে গেল। কিন্তু যে এটা হয়তো হার্টের মধ্যে চলে আসলো, তো হার্টের মধ্যে যে ছোট ছোট রক্তনালী আছে বা যেখানে আছে বা অন্য কোথায় হোক, যেখানে রক্তনালী চিকন সংকীর্ণ, সেখানে যায় সেটা আটকে যাবে, আটকে যেয়ে একটা মারাত্মক অবস্থা তৈরি করে। তাহলে যখন রক্ত ক্লট হয়ে ওই জায়গায় লেগে থাকে সেটাকে বলে থ্রম্বোসিস, এবং সেই জায়গার ইয়াটা চিকন করে ফেলে সেটাকে বলে এটা বলে থ্রম্বাস, আর এই অবস্থাটাকে বলে থ্রম্বোসিস। আর এটা যখন এখান থেকে ধরেন ছুটে গেল রক্তের ঢেলাটা, সেটাকে বলে এম্বোলাস। যখন যেটা ছুটে যায় এবং অন্য কোথাও যায় সেটা আটকে গিয়ে রক্ত চলাচলে বাধাগ্রস্ত করতে পারে, সেটাকে বলে এম্বোলিজম। দুইটাই এক মারাত্মক ইমার্জেন্সি অবস্থা। তো যেহেতু পড়ার সময় চলে আসলো তাই সেই জন্য বললাম। তো অনেক সময় ডিপ ভেন থ্রম্বোসিস হয়। দেখেন, ডিপ ভেন থ্রম্বোসিস হলে পায়ের যে রক্তনালী গুলা সেখানে এরকম এই থ্রম্বাস ফর্ম করে রক্ত চলাচল একদম পুরা রক্তনালীটাই রক্ত জমাট বেঁধে যায়। তো এরকম পা লাল হয়ে যাবে প্রথমে। তো সেখানে এত ব্যথা করে যে পেইন কিলার খাইলেও তার ব্যথাটা কমে না। তো সেটা বুঝতে পারবে যে এখানে এই ধরনের কোন একটা কারণ ঘটছে। তো আমাদের এই ছিল টেরিবেনথিনা। মেইন যে জিনিসটা সেটা হলো দুইটা জিনিস ক্ষয়কারী, জ্বালা করবে এবং হিউমারেজ তৈরি করবে, এবং প্রস্তাবটা হবে স্মোকি কালার এবং প্রস্তাবে প্রায় লাল থাকে। প্রস্তাবটা রক্ত মিশ্রিত থাকে, আর জিহ্বাটা থাকে চকচকা, আর বাকি অন্যগুলোতে ব্যবহার আছে, কিন্তু মেইন ব্যবহারটাই হলো প্রস্তাবের মূত্রথলি সম্পর্কিত। আমরা আসেন অন্য আরেকটা বই থেকে পড়ি। একটা সিরাজুল ইসলাম আছেন আজকে? একজনের প্রশ্ন করছেন যে প্লাটিলেট কমে গেলে কোন ওষুধ ব্যবহার হতে পারে। আচ্ছা, প্লাটিলেট কমে গেলে অনেকগুলো ওষুধ ব্যবহার হইতে পারে। লক্ষণ ভিত্তিক যে ওষুধ আছে সেটাই ব্যবহার করবেন। তবে বিশেষ কিছু ওষুধ আছে যে থ্রম্বোসাইটোপেনিয়া বলে, ওদের রেপার্টরিতে দেখবেন যে থ্রম্বোসাইটোপেনিয়া আছে। ল্যাবরেটরি প্লাটিলেট ডিক্টেস, একটা রেপার্টরিতে একটা রুব্রিক্স আছে, জেনারেল ল্যাবরেটরি ফাইন্ডিং, সেখানে প্লাটিলেট ডিক্টেস, সেগুলো হয়ে যায়। এখানে কয়েকটা ওষুধ লিখছে, লিমিটেড কিছু ওষুধ, এক্সরে, পেনিসিলিন, লাইকোপোডিয়াম। তো মূল কথা হচ্ছে আমরা রোগীর লক্ষণ অনুযায়ী ওষুধ দেবো, সেটাই হচ্ছে মেন কথা। তবে অনেক সময় এই যে পারপিরা যে হয়, পারপিরা হওয়ার মূল কারণ থাকে শরীরের এই প্লাটিলেটের পরিমাণ কম থাকা। দেখা গেছে যে তাদের প্লাটিলেট কম থাকে, যার কারণে স্কিনে কোথাও সামান্য একটু আঘাত লাগলো, কেউ যদি সামান্য একটু স্কিনের মধ্যে একটা চাপ দিল, দেখা গেছে সেখান থেকে ব্লিডিং হয়ে যায়। তো আমার কাছে একটা বাচ্চা আমি চিকিৎসা করি, তার হচ্ছে জন্মগত ভাবেই তার এই থ্রম্বোসাইটের পরিমাণ কম, সেটাকে বলে ইডিওপ্যাথিক থ্রম্বোসাইটোপেনিয়া সেই বাচ্চার। তো সেই বাচ্চার সমস্যা হলো যে গায়ের মধ্যে বিভিন্ন জায়গায় কালশিরা পড়ে, গায়ের মধ্যে বিভিন্ন জায়গায় কালশিরা পড়ে থাকে, কালো হয়ে আছে, বা কোথাও একটু আঘাত লাগলেই সেই জায়গাটায় কালো হয়ে থাকে, সেটা সহজে যাইতে চায় না। তো অ্যাকাইমোসিস যেটাকে বলি আমরা, অ্যাকাইমোসিস, কালশিরা পড়ে থাকা, ওই যে ব্লাড ত্বকের নিচে ব্লিডিং হয়, সেই জায়গায় ব্লিডিং এর কারণে সেই জায়গাটা এরকম কালশিরা পড়ে। তো সেটা এরকম তার প্রায় কালশিরা পড়ে, এক জায়গায় কালো হয়ে থাকে।
এরকম কালো হয়ে থাকার জন্য একটা গ্রেট মেডিসিন হলো আমাদের আর্নিকা। তো এই বাচ্চাটার তার জন্মগতই সমস্যা, জন্মের পরের থেকেই তার রক্তের মধ্যে প্লাটিলেটের পরিমাণ কম। পরীক্ষা করলে সবসময় দেখা যায় প্লাটিলেট তার মাত্র 10,000 12,000 এরকম থাকে। তো ওই বাচ্চাটা এটা জন্মগত কারণে থাকলে এগুলো ভালো করে অনেক সময় খুব কঠিন, আবার অনেক সময় এর পিছনে কোনো কারণ খুঁজে পাওয়া যায় না যে কেন হয়। সেগুলোকে বলে ইডিওপ্যাথিক থ্রম্বোসাইটোপেনিয়া। তো ইডিওপ্যাথিক থ্রম্বোসাইটোপেনিয়ার মধ্যে আমাদের রেপার্টরিতে বেশ কয়েকটা ওষুধের নাম উল্লেখ আছে, সব আনকমন মেডিসিন। বোথ্রপস, ক্লোরোপ্রোমেজিনাম, তারপরে আছে কর্টিকোস্টেরয়েড, কর্টিসন, ফসফরাস এবং সিকিলিকল। তো যাই হোক, এইগুলাই শুধু ওষুধ হবে না, আপনার রোগীর লক্ষণ মিলে আপনি ওষুধ দেবেন, তার ফিজিক্যাল জানার লক্ষণ মিলে কনস্টিটিউশনাল ট্রিটমেন্ট করতে হয় সেগুলাতে। আমি যে বাচ্চাটার চিকিৎসা করতেছি এখন তার ওই ধরনের সমস্যা হয় না, তারপরে কিন্তু তার থ্রম্বোসাইট যে খুব বেশি বাড়ছে এরকম না, তার দেখা গেছে এখন 25,000 থাকে, আগে থাকতো 10 থেকে 12,000, এখন 25,000 থাকে। তো যাই হোক, আমরা আরেকটা বই থেকে পড়ি, টেরিবেনথিনে। বই থেকে একটু পড়ি। দেখা যাচ্ছে? জি স্যার। জি স্যার। জি স্যার। স্যার, তো টেরিবেনথিনা ওলিয়াম, দেখেন। তো এটা ইয়ের বই, কেন মাথুরের বই। আপনারা যদি কেন মাথুর কেউ কিনে নিতে পারেন, ভালো বই, কিনলে ঠকবেন না, ঠিক আছে? কেন মাথুরের থেকে যদি আমরা টেরিবেনথিনা একটু দেখে নিই তাহলে একটু সুবিধা হবে আমাদের। মাথুর থেকে পড়াই, দেখা যায়, এটা দেখা যাচ্ছে তো স্যার অর্ধেক দেখা যায়। জি স্যার, অর্ধেক দেখা যায়। স্যার দেখতে পাচ্ছি পুরোটা, মানে ডান দিকটা দেখতে পাচ্ছি না। স্যার মাথুরের পিডিএফ কি পাওয়া যায় অনলাইনে স্যার? মাথুরের পিডিএফ পাওয়া যায় কিনা আমি জানি না ভাই, কেউ করলে এরকম করে নিতে পারে। স্যার আপনি কি পিডিএফ তৈরি করেছেন স্যার? না ভাই, না, এটা কপি করে দেই ইয়েতে, তাহলে হয়তো পুরাটাই দেখা যাবে। এখান থেকে দেখা যায়, তাই না? জি স্যার। জি স্যার, এখন ভালো দেখা যায়। আচ্ছা, স্যার আপনি পিডিএফ কিভাবে তৈরি করলেন স্যার, না কি করলেন কাইন্ডলি বলবেন?
পিডিএফ বই থেকে হ্যালো কে বলছিলেন? বই থেকে করতে চাইলে স্ক্যান করবেন, স্ক্যান করে তারপরে পিডিএফ বানাবেন, স্ক্যান করে পিডিএফ বানাবেন বই থেকে করলে। আর এসে এগুলা তো আপনার যারা সফটওয়্যার আছে এগুলো কপি করে ওয়ার্ডে এনে আপনি জাস্ট সেভ করতে পারেন, যে সেভ এস দিয়ে সেখানে আপনি পিডিএফ আকারে সেভ করবেন। যেখানে সেভ করেন এই দেখবেন নিচে কিভাবে সেভ করবেন, এখানে দেখেন একটা আছে পিডিএফ আকারে সেভ করে নিতে পারেন। যাই হোক, হ্যাঁ, তো টেরিবেন্থিনা এটা পড়লেই মনে হয় হয়ে যাবে, আর নতুন করে পড়া লাগবে না কোথাও। তো টেরিবেন্থিনা তো এটা হলো অয়েল অফ টারপেন্টিন অন্য নাম, এটা দিয়ে দেবনি আপনাদের ইয়েতে। তো সোর্স বিভিন্ন জায়গায় সোর্স আছে, এগুলো পড়ে নিন। এক ধরনের পাইন ট্রি থেকে এটা বানানো হয়, প্রিপারেশন মাদার টিংস এর বানায় এটার অয়েল থেকে রেকটিফাইড স্পিরিটের মাধ্যমে। এটা প্রুভিং করছে ডাক্তার হার্টলব এবং ট্রিংস। তো ইন্ডিকেশনের মধ্যে কি আছে? ইট ইজ এ স্পেসিফিক রেমেডি ইন দ্য ফলোয়িং কন্ডিশন। স্পেসিফিক শুনে আবার লাভ দিয়ে ওঠেন না, যে স্পেসিফিক ওষুধ বলতে তো আমাদের কিছু নাই। হ্যাঁ, এখানে উনি আসলে বুঝাইছে যে স্পেসিফিক রেমেডি ওই কন্ডিশনের, শুধু একটা লক্ষণের বা একটা রোগের নাম দিয়ে বলে নাই, ওই কন্ডিশনার। যদি দেখেন কারো প্রস্রাবের সাথে প্রচন্ড জলে, প্রস্রাব করার আগেও জলে পরেও জলে, প্রস্রাব করার সময় মারাত্মক বার্নিং হয়, অন্যান্য লক্ষণ মিলিয়ে যে একটা প্রস্রাবের সার্বিক দিক দিয়ে সেটা ক্যান্থারিসের কথা আপনার মনে করাই দিচ্ছে, তাহলে ওই ক্যান্থারিসের ওই লক্ষণ গুলাতে ক্যান্থারিস স্পেসিফিক মেডিসিন। সেরকম বলছে নিচে যদি এই অবস্থাগুলো আসে তাহলে সেই ক্ষেত্রে টেরিবেন্থিনা, সেই ক্ষেত্রে স্পেসিফিক মেডিসিন। তো একটা হলো যে এলমেন্টস উইথ দ্য ফলোইং কনকমিটেন্টস। এলমেন্টস হলো রোগ, এবং এর সাথে যদি একই সাথে এই অবস্থাগুলো, কনকমিটেন্স মানে কোন একটা লক্ষণের সাথে আরেকটা লক্ষণ প্রকাশ পাওয়া, একই সাথে যদি প্রকাশ পায়। তো আমরা ইয়েতে দেখেছি যে, যাই হোক আমরা এটাই পরে আসে, এলমেন্টস উইথ দ্য ফলোইং কনকমিটেন্স। দেখেন কি কি অবস্থার মধ্যে হতে পারে। একটা হচ্ছে বার্নিং সেন্সেশন ইন এনি পার্ট অফ দ্য বডি। এই ওষুধের মধ্যে আমরা পড়েছিলাম যে মরিসন যে জিনিসটা বলছেন যে এটার একটা জিনিস হবে বার্নিং অবস্থা, আক্রান্ত অঙ্গে থাকবে বার্নিং। তো বার্নিং সেন্সেশন ইন এনি পার্ট অফ দ্য বডি, বডির যে কোনো পার্টে কি হবে? বার্নিং কন্ডিশন হবে। বার্নিং এক্সটেন্ডিং ফ্রম কিডনি অ্যালং ইউরেটার, কিডনির মধ্যে বার্নিং শুরু হয়ে সেটা ইউরেটার হয়ে নিচের দিকে নামবে। এই যে আমরা কিডনিতে জানেনি পড়ছি, তাহলে বার্নিংটা শুরু হবে কিডনি থেকে এবং সেখান থেকে অ্যালং ইউরেটার বরাবর নিচের দিকে নামে আসবে। ইউরিন থাকবে, ইউরিনের যদি গন্ধ পান ওই ভায়োলেটস এর মতো যদি গন্ধ হয়, এবং স্মুথ গ্লসি রেড, স্মুথ গ্লসি চকচকে লাল, পরিষ্কার চকচকে লাল এরকম যদি দেখেন। গ্লেজ টাং, এর সাথে জিহ্বাটা থাকবে তার একদম গ্লেজ, জিহ্বাটা একদম চকচক করবে তার, যেটা আমরা কেলিবাইক্রম তারপরে পাইরোজেনিয়ামের মধ্যে দেখেছি, যে জিহ্বাটা থাকবে একদম চকচকে। জিহ্বাটা একদম চকচক করবে তার, মানে জিহ্বাতে কোনো ইয়া থাকবে না, এইরকম দাঁড়ান, এই যেটা দেখেন এরকম চকচক করবে একদম, দিকেটা শাইনি চকচকা জিহ্বা। তো যাই হোক, তার জিহ্বাটা থাকবে একদম চকচকে। আর কি হিমোরেজ থাকবে, হিমোরেজ, অ্যাকাইমোসিস হবে, পারপিউরা অ্যাকাইমোসিস, টিম্প্যানাইটিস,
টিম্প্যানাইটিস মানে পেটের মধ্যে অনেক বেশি গ্যাস জমে যাওয়া। ফ্রিকুয়েন্ট মিক্সচারেশন, ঘন ঘন প্রস্রাব। ফ্রম লিভিং ইন ড্যাম্প হাউস, যারা ড্যাম্প হাউসে বসবাস করে, আর্দ্র মানে স্যাঁতস্যাঁতে ঘরে যারা বসবাস করে। অর ফ্রম ড্যাম্প ওয়েদার, স্যাঁতস্যাঁতে ওয়েদার যখন স্যাঁতস্যাঁতে থাকে সেই অবস্থায় তার রোগের সমস্যা তৈরি হয়। তাহলে একটা কন্ডিশন হলো যে যেখানে আমরা এই টেরিবেনথিনের কথা মনে করব, যে যদি কোনো একটা পার্টে যদি যেখানে আক্রান্ত হয় সেই বডি পার্ট হবে খুব বেশি জ্বালা করবে, তার বডি পার্টে জ্বালা করবে একটা। আরেকটা কি হবে, বার্নিং, বিশেষ করে বার্নিংটা হবে কিডনিতে, এবং কিডনি থেকে ইউরেটার বরাবর, কিডনি নালী বরাবর সেই বার্নিংটা হবে। এবং তার প্রস্তাবের সাথে কি থাকবে, সেটা যে অবস্থায় তাই প্রস্তাবের সাথে ওই একদম বিশেষ গন্ধ থাকবে, ভায়োলেটের মতো গন্ধ। আর তার জিহ্বাটা কি থাকবে, এই রোগীর জিহ্বা তো আমরা দেখি প্রস্তাবটা থেকে স্মুথ গ্লসি রেড, হ্যাঁ, তো লাল থাকবে এই প্রস্তাব। তো আর হচ্ছে জিহ্বাটা থাকবে গ্লেজড, জিহ্বাটা থাকবে চকচকে, একদম পরিষ্কার চকচকে জিহ্বা থাকবে। এই বৈশিষ্ট্যটা দেখবেন যে চকচকে জিহ্বা মানে সেটা আপনার যদি প্রস্রাবের সমস্যা থাকে, প্রস্রাবের সাথে যদি রক্ত যায়, জিহ্বাটা বের করতে পারলেন, জিহ্বাটা দেখলেন লাল, তাহলে যে কোনো কন্ডিশনে যেখানেই দেখবো যে আক্রান্ত অংশ খুব জ্বলে এবং কিডনিতে তার এরকম জ্বালা আছে, ইউরেটার বরাবর এই জ্বালাটা নেমে আসে, প্রস্রাবটা বিশেষ গন্ধ, ভায়োলেটস এর মতো গন্ধ, তারপর লাল কালার থাকবে, প্রস্রাবের সাথে যেহেতু রক্ত যায়, এবং জিহ্বাটা তার চকচকে থাকবে। হিমোরেজ হওয়া, সেই হিমোরেজটা হইতে পারে অ্যাক্টাইমোসিস, ওই যেটা দেখলাম কালশিরা পড়ে যায় স্কিনের নিচে, অথবা পারপিরা হইতে পারে রক্তের নালীর নিচে, এই যে আপনার রক্তক্ষরণ হয়ে তারপরে পারপিরা হইতে পারে। স্পট জোরে স্কিনের নিচে এরকম রক্তক্ষরণ হয়ে এরকম হতে পারে, এটা হচ্ছে পারপিরা। আর অ্যাক্টাইমোসিস তো ধরেন এটাই কালশিরা পড়ে যায়, দেখেন এই যে অ্যাক্টাইমোসিস। তো অ্যাক্টাইমোসিস হোক, হিমোরেজ হোক, পারপিরা হোক, প্রস্রাবের সাথে রক্ত যাওয়া হোক, এগুলা যদি থাকে তাহলে সেই ক্ষেত্রে আমরা এটার কথা চিন্তা করবো। আর একই সাথে টিম্প্যানাইটিস থাকে, তার টিম্প্যানাইটিসটা কি, টিম্প্যানাইটিস হলো যদি আমাদের অন্ত্রের মধ্যে গ্যাস জমে যায়। টিম্প্যানাইটিস হলো সোয়েলিং অফ দ্য অ্যাবডোমেন উইথ এয়ার অথবা গ্যাস, পেটের মধ্যে যদি গ্যাস জমে পেটটা ফুলে থাকে, মানে এক কথায় পেট ফাঁপা ধরে, পেট ফাঁপা থাকে, এই ওষুধের পেট ফাঁপা থাকে। তো পেট ফাঁপা থাকে, তাহলে আর কি থাকবে, ঘন ঘন প্রস্রাব থাকবে, বারবার প্রস্রাব থাকবে। আর তার রোগের কারণ একটা হলো সে যদি স্যাঁতস্যাঁতে ঘরে থাকে বা স্যাঁতস্যাঁতে আবহাওয়ার ভিতরে থাকে, তাহলে এই কন্ডিশন গুলা যদি থাকে তাহলে সেই ক্ষেত্রে আমরা টেরিবেনথিনামার কথা মনে করব। এবার আসেন প্রস্রাবের ডিসঅর্ডারে কি কি হয়। প্রস্রাবের ডিসঅর্ডারে কি কি হয়, একটা হচ্ছে স্ট্রেংগুয়ারি, প্রস্রাব করার সময় কোথানে দিবে, প্রস্রাব খুব সহজে বের হইতে চায় না। স্ট্রেংগুয়ারি হলো এমন একটা কন্ডিশন যেখানে আটকে যায়, ব্লকেজ হয় অথবা ইরিটেশন হয় প্রস্রাবের এই ব্লাডারে, যার কারণে প্রচন্ড ব্যথা করে এবং বারবার প্রস্রাবের ব্যাগ হয়। তাহলে কষ্টকর মূত্রস্রাব, যেটাকে আমরা আরেকটা বলছি ডাইসেরিয়া। আচ্ছা, তো স্প্যাজমেটিক রিটেনশন অফ দ্য ইউরিন, রিটেনশন মানে আটকে যাওয়া, প্রস্রাব বন্ধ হয়ে যাওয়া, প্রস্রাব আটকে যায়, সেখানে আক্ষেপিক সংকোচন হওয়ার কারণে প্রস্রাবটা আটকে যায়, সেটা মূত্রনালীর সংকোচন বা ইউরিনের ব্লাডার নেকের সংকোচন হওয়ার কারণে প্রস্রাব আটকে যাবে। তো প্রস্রাবের সাথে কি হবে, ব্লাড যাবে, হিমোচেরিয়া হয়, হিমোচেরিয়া হবে, প্রস্রাবের সাথে অ্যালবুমিন যাবে এবং অল্প পরিমাণ ক্যালস যাবে। যারা হয়েছে ইউরিন পরীক্ষা করতে যান
ইউরিনের যে ইউরিন অ্যানালাইসিস যে থাকে রুটিন এক্সামিনেশন, সেখানে দেখবেন ক্যাস্ট লেখা থাকে, ক্যাস্ট কি পরিমাণ, সে অল্প পরিমাণে ক্যাস্ট যাবে, মারাত্মক জ্বালা করবে, প্রস্তাবে মারাত্মক জ্বালা করবে, এবং কাটিং ইন দ্য ব্লাডা, মূত্রথলিতে কেটে ফেলার মতো ব্যথা, সেটা মূত্রথলি, কিডনি, ইউরেথ্রা সব জায়গায় এরকম কেটে ফেলার মতো ব্যথা বা জ্বালা করে সেখানে। এবং এর সাথে কি হয়, অ্যাসাইটিস হয়, পেটের মধ্যে পানি জমে যায়। অ্যানাসার্কা হলো যখন সারা শরীরে আপনার হয়ে যায়, ড্রপসি হয়ে যায়, সারা শরীরে যখন শৌচ হয় সেটাকে বলে অ্যানাসার্কা। হোল বডিতে যখন ড্রপসি হয় সেটাকে বলে অ্যানাসার্কা, আর যখন শুধু পেটের মধ্যে হয় সেটাকে বলে অ্যাসাইটিস। তো অ্যাসাইটিস হয়, অ্যানাসার্কা হয়, প্রস্রাব আটকে যায়। অ্যাটনি অফ ফান্ডস, ফ্রম অ্যাটনি অফ ফান্ডস, ফান্ডস হবে না ফান্ডাস হবে, যাই হোক। তো অ্যাটনি মানে শিথিলতা, অ্যাটনি মানে শিথিলতা, অ্যাটনি হলো যে লেক অফ টোন, কোন জায়গায় টান টান অবস্থা না থাকা, শিথিল হয়ে থাকে। তো লেক অফ টোন, লেক অফ টোন অথবা এনার্জি, যেরকম মাংসপেশির কোন টান টান না হয়ে মাংসপেশিটা একদম শিথিল হয়ে থাকে। তো এই অ্যাটনি অবস্থা, অ্যাটনি অফ দা ফান্ডস বলছে, ফান্ড শব্দ নেই, মূল বই দেখতে হবে, ফান্ডাস স্যার, ফান্ডাস হবে হয়তো। ফান্ডাস হবে, ফান্ডাস লেখা আছে বইতে। আচ্ছা দেখি ফান্ড মিনিং একটা আছে, দেখি ফান্ড মানে আছে, ফান্ড মানে একটা ফান্ড, টাকা পয়সার ফান্ড সেটা। আচ্ছা যাই হোক, তো এই ফান্ডাসের শিথিলতার কারণে অনেক সময়, ফান্ডাসের শিথিলতার কারণে অনেক সময় এই প্রস্তাবের সমস্যাটা হয়। তো এই প্রস্তাব আটকে যায়। আরেকটা হচ্ছে যে সিস্টাইটিস, মূত্রথলির প্রদাহ হয়। তো এগুলা যে কিসের শীতলতার কারণে হয়, এগুলা হয়তো আপনার রোগীর কাছে তো ওইভাবে পাবেন না। আমাদের মূল কথা হচ্ছে লক্ষণ নিতে হবে যে কিডনি রিজনে খুব জ্বালা করে, কেটে ফেলার মতো ব্যথা, এর সাথে প্রস্তাব আটকে যাওয়া, তার মূত্রথলির প্রদাহ। কেউ যদি দেখেন যে সে স্যাঁতস্যাঁতে ঘরে বসবাস করে, স্যাঁতস্যাঁতে ঘরে বসবাস করে এবং প্রস্তাবের সাথে অ্যালবুমিন যাচ্ছে, প্রস্তাবের সাথে রক্ত যাচ্ছে, তো পুরা কিডনি রিজনটাতেই ব্যথা, ইউরেথ্রা, কিডনি, ব্লাডার সব জায়গায় ব্যথা এবং প্রচন্ড জ্বালা, কেটে ফেলার মতো ব্যথা। এর সাথে যদি দেখেন কারো প্রস্তাবও আটকে যায়, তারপরে এসে আপনার শৌচ হইতে পারে, অ্যাসাইটিস হইতে পারে, এবং তারা যদি দেখেন যে স্যাঁতস্যাঁতে জায়গায় বসবাস করে, ড্যাম্প ডুয়েলিং, তারা যে জায়গায় বসবাস করে ওই জায়গাটা স্যাঁতস্যাঁতে, তো যেটা আমরা ডালকামারা, স্টেপিস কি বলে, ওই রাস্টক্স, পূজা, ক্যালকেকার, আর কি আছে, অ্যারানিয়া ডায়ডেমা আর ন্যাট্রাম সাল্ট, এগুলোর মধ্যে আছে, ম্যাডোরিনাম, এগুলোর মধ্যে আছে, যাদের সাথে জায়গায় বসবাস থেকে তাদের সমস্যা হয়। তো এই আরেকটা ওষুধ পাইলাম আমরা, যে আপনার এই কি বলে টেরিবিনথিনা, টেরিবিনথিনার মধ্যে সেম জিনিস আছে। তো এরকম স্যাঁতস্যাঁতে জায়গায় বসবাস করে তাদের মধ্যে এরকম প্রস্তাবের সমস্যা, সেক্ষেত্রে আমরা টেরিবিনথিনার কথা মনে করবো। আরেকটা অবস্থা আছে, যেন কারো ডিপথিরিয়া হয়েছে অথবা স্কারলেট ফিভার হয়েছে অথবা টাইফয়েড ফিভার হয়েছে, তারপরে যদি তাদের এই প্রস্রাবের সমস্যাগুলো দেখা দেয়, ডিপথিরিয়া, স্কারলেট ফিভার বা টাইফয়েডের পরে যদি কারো এই প্রস্রাবের এরকম সমস্যা দেখা দেয়, সেক্ষেত্রে আমরা এই ওষুধের কথা, টেরিবিনথিনামের কথা মনে করব। আরেকটা আছে ওয়ান ট্রাভেলস, কৃমির সমস্যা। কৃমির সমস্যা বিশেষ করে যেটা রাউন্ড ওয়ান, গোল কৃমি, বড় বড় কৃমি, ট্যাপ ওয়ান, ট্যাপ ওয়ান মানে ফিতা কৃমি সেগমেন্ট, এগুলা থাকে। তারপরে এর সাথে কি থাকবে, তার মুখে দুর্গন্ধ, শ্বাস প্রশ্বাস হবে। কৃমির সমস্যা, এটা গোল কৃমি হোক বা ফিতা কৃমি হোক, এর সাথে শ্বাস প্রশ্বাস থাকবে খুব দুর্গন্ধযুক্ত, চকিং সেন্সেশন থাকবে, গলাটা যেন আটকে যাচ্ছে এরকম। এর সাথে ড্রাই হ্যাকিং, চকিং, এর হাতে থাকবে শুষ্ক হ্যাকিং কফ, শুষ্ক কাশি। হ্যাকিং একটা শব্দ আছে যেটা ইয়াকে নির্দেশ করে, মানে টিউবারকুলার জাতীয় এরকম।
হ্যাকিং হলো একটা এটা কম্পিউটার গলা খেঁকারি দেওয়ার মতো না স্যার এটা? ওটা হলো হকিং, ওটা হলো HAW, এটা HAWK, আর এটা হলো হ্যাকিং। আচ্ছা, হ্যাকিং কফে হ্যাকিং কফ মানে একটা ছোট ছোট শুষ্ক বারবার কাশি। হ্যাকিং কফ শুষ্ক কাশি এবং শর্ট কাশি, এরকম ফ্রিকোয়েন্ট ঘন ঘন কাশি আর কি, শুষ্ক ফুসফুসে কাশি আর কি। তো সেটাই হলো হ্যাকিং কফ। বুঝতে পারছেন এবার? জি স্যার। আচ্ছা, তো এরকম কাশি হয় এবং গলার মধ্যে পায়খানার রাস্তায় টিকলিং হয়, পায়খানার রাস্তায় সুরসুর করে। তাহলে কৃমির সমস্যার ক্ষেত্রেও আমরা টেরিবিনথিনামের কথা চিন্তা করতে পারি, কিন্তু সেটা গোল কৃমি তো বড় বড় কৃমি। গোল কৃমি যাদের অনেক বাচ্চারা দেখবেন যে বড় বড় কৃমি করে, শহর এলাকায় তো গোল কৃমি এগুলো খুব বেশি পাওয়াই যায় না, এরকম রোগী। ছোট কৃমি, গোল কৃমির ধারণে যে বড় বড় কৃমি করে, তো রাউন্ড ওয়ান বড় বড় কৃমি এগুলা। তো এই গোল কৃমি হোক বা ট্যাপওয়ার্ম হোক, ফিতা কৃমি হোক, এই যে ফিতা কৃমি হোক, এগুলো হচ্ছে একটা সেগমেন্ট কৃমির, ফিতা কৃমির। তো ফিতা কৃমি হোক বা গোল কৃমি হোক, দুই ক্ষেত্রে আমাদের এই কি বলে ওই টেরিবিনথিনা ব্যবহার হইতে পারে। সেক্ষেত্রে একটা বৈশিষ্ট্য হলো তাদের যে মুখ থেকে খুব দুর্গন্ধ বের হবে, দুর্গন্ধ শ্বাস প্রশ্বাস হবে, এবং কৃমির সাথে দেখা যায় এরকম খুসখুসে কাশি, ড্রাই হ্যাকিং কফ হবে, এবং পায়খানার রাস্তায় তাদের সুরসুর করবে, পায়খানার রাস্তায় সুরসুর করবে। তাহলে কৃমিজনিত এই অবস্থার ক্ষেত্রে আমরা টেরিবিনথিনামের কথা চিন্তা করব। আচ্ছা, আরেকটা হলো টাইফয়েড জ্বরে। টাইফয়েড জ্বরে টেরিবিনথিনা কখন চিন্তা করব? দেখেন, টাইফয়েড ফিভারে যখন পেটের মধ্যে অনেক বেশি গ্যাস হয়, পেটটা একদম ফুলে থাকে, অ্যাবডোমেন এক্সট্রিমলি সেন্সিটিভ টু টাচ, পেটের মধ্যে কোনো টাচই করা যায় না, খুব বেশি সেন্সিটিভ থাকে। এবং একই সাথে তার পালস যদি দেখেন, হাতে নাড়ি দেখতে যাই, দেখুন খুব দ্রুত গতিতে নাড়ি চলতেছে। আর এখানেও যেহেতু ব্লিডিং হওয়ার টেন্ডেন্সি আছে, টাইফয়েড জ্বরের মধ্যে তার নাক থেকে, তারপরে রেকটাম থেকে, মলাশয় থেকে তার ব্লিডিং হবে, অথবা প্রস্রাবের সাথে তার রক্ত প্রস্রাব হবে। তো ডায়রিয়া হইতে পারে, টাইফয়েডের মধ্যে ডায়রিয়া হইতে পারে, সেটা ওয়াটারি পানির মতো পায়খানা হবে, প্রচুর পরিমাণে হবে, খুবই দুর্গন্ধযুক্ত ফেটির পচা গন্ধ, এবং সেখানেও ব্লাডি থাকবে, সেটাও ব্লাডি থাকবে, পায়খানাটাও ব্লাডি থাকে। এবং পায়খানার রাস্তা এবং রেকটাম এগুলো কি হয়? বার্নিং পেইন হয়, বার্নিং ইন অ্যানাস এন্ড দ্য রেকটাম, এবং কোল্ড সোয়েটস অন দ্য লোয়ার লিম্বস। এই যে আমরা এই যে ওষুধে পড়লাম, মরিসন বলছে যে নিচের লিম্বে পায়ের মধ্যে যে ঠান্ডা ঘাম হওয়া, এই ওষুধের একটা কিনুট লক্ষণ। তাহলে এই অবস্থাটা আসতে পারে, তার টাইফয়েড জ্বরের মধ্যে এই অবস্থাটা আসতে পারে। তাহলে টাইফয়েড অবস্থার মধ্যে রোগীর কি থাকে? পেটে খুব গ্যাস হবে, পেটটা গ্যাসে পরিপূর্ণ হয়ে যাবে। আরেকটা বৈশিষ্ট্য কি? ওইখানে টাচ করা যাবে না, পেটটা খুব স্পর্শকাতর থাকে, টাচ করলে টাচ সহ্য করতে পারে না, স্পর্শকাতর থাকে। আরেকটা হলো তখন কি হয়? নাক থেকে, রেকটাম থেকে এবং কিডনি থেকে ব্লিডিং হবে, হেমাচুরিয়া হবে, আর ডায়রিয়া হইতে পারে। ডায়রিয়া হলে সে মলটা হবে খুবই দুর্গন্ধযুক্ত, প্রচুর পরিমাণে ডায়রিয়া হবে, সেখান থেকেও ব্লিডিং হইতে পারে। আর পায়খানার রাস্তা, রেকটাম, এখানে তার বার্নিং সেন্সেশন হবে। বার্নিং সেন্সেশন হওয়া তো এই ওষুধের একটা
ক্যারেক্টারিস্টিক লক্ষণ, বার্নিং সেন্সেশন হবে। আর এর সাথে কি হবে, তার লোয়ার লিম্বসে পায়ের মধ্যে ঠান্ডা ঘাম হবে, ঠান্ডা ঘাম হবে। আরেকটা ক্ষেত্রে টেরিবেনথিনের ব্যবহার, সেটা বলছে ক্যান্সার অফ দা ইউটেরাস, জরায়ুর ক্যান্সারের মধ্যে। এবং এর সাথে ওই যে আক্রান্ত অঙ্গের যে জিনিস থাকে, প্রচন্ড বার্নিং থাকে তার, এবং হিমোরেজ হওয়ার, তার তো হিমোরেজিক টেন্ডেন্সি আছে। তারপরে হলো তো আরেকটা হলো কনজেশন অফ দ্য লাংস, লাঙ্গের মধ্যে যদি রক্তের সঞ্চয় বেশি হয়, কনজেশন অফ দ্য লাংস, সেক্ষেত্রে কি হবে, লাংস এর মধ্যে রক্ত সঞ্চয় বেশি হবে, তারপর হিমোপ্টাইসিস হবে, গলার থেকে লাংস থেকে রক্তক্ষরণ হবে, হিমোপ্টাইসিস হবে, এবং বুকের মধ্যে জ্বালা থাকবে। দেখেন জ্বালাটা তার একটা কমন বৈশিষ্ট্য। আর যেখানে সে আক্রান্ত করে সেই জায়গাটা একদম ক্ষয় করে ফেলে, করোসিভনেস ক্রিয়াজোটের মধ্যে, যার কারণে ক্ষত হয়, সেখানে ক্ষত হয় বা সেখান থেকে ব্লিডিং হয়। অ্যাম্বলায়োপিয়া ফ্রম অ্যালকোহল, অ্যাম্বলায়োপিয়া হলো চোখের যে দৃষ্টি, এটা দুর্বলতা, যারা অ্যালকোহল খায় তাদের মধ্যে এরকম আসতে পারে। অ্যাম্বলায়োপিয়া ধরেন অনেক বেশি মোবাইল, অনেক বেশি কম্পিউটার দিকে তাকায় থাকতে থাকতে চোখের দুর্বলতা চলে আসতে পারে, অ্যাম্বলায়োপিয়া। আরেকটা ইরিটেবল সিন্ড্রোম, শিশুরা থাকে খিটখিটে, শিশুরা থাকে, তাদের স্বভাব হলো খিটখিটে স্বভাব। চিলড্রেন খিটখিটে হয় কোন সময়, বিশেষ করে যখন তার দাঁত গজানোর সময়, অথবা যাদের এই যে কৃমিতে ভুগতেছে তাদের মধ্যে এই খিটখিটে স্বভাব আমরা দেখতে পাই। ওয়ান, ফ্লাই ইনটু প্যাশন। ফ্লাই ইনটু প্যাশন মানে কি? ফ্লাই মানে উড়াল দেওয়া, প্যাশন মানে তা আবেগ। অর্থ কি হয়, এটার কোন ইডিয়ামস আছে কিনা আমি জানি না। ফ্লাই ইনটু প্যাশন, এটা একটা ইডিয়ম, এটা একটা মিনিং আছে। ফ্লাই ইনটু প্যাশন মানে বিকাম ভেরি অ্যাংরি, সাংঘাতিক ভাবে রাগান্বিত হয়ে পড়া। শিশুরা প্রচন্ড রাগান্বিত হয়ে পড়ে। ফ্লাই ইনটু প্যাশন মানে বিকাম ভেরি অ্যাংরি, এটা একটা বাগধারা, ঠিক আছে? তো শিশুরা হয় খিটখিটে স্বভাবের, বিশেষ করে দাঁত ওঠার সময়, অথবা যারা কৃমিতে ভুগতেছে, এটা সিনার সাথে খুব মিল এদিক থেকে। এবং ফ্লাই ইনটু প্যাশন মানে মারাত্মক রাগান্বিত হয়ে পড়ে। আর পারপিউরা হিমোরেজিকা, ওই যে জিনিসটা আগেই দেখাইছি, তো একদম ফ্রেশ অ্যাকাইমোসিস, মানে নতুন করে যাদের একদম এই যে কালশিরা পড়ছে, ইন এ গ্রেট নাম্বার ফ্রম ডে টু ডে, দিন দিন সেটা পরিমাণ অনেক বেশি হইতে থাকে। আর ইউরেমিয়াটা কি জিনিস? ইউরিয়া বেশি থাকে রক্তের মধ্যে, তাই না? জি স্যার। আচ্ছা, জি স্যার। ইউরেমিয়া, আচ্ছা, ইউরেমিয়া হলো রাইস লেভেল ইন দ্য ব্লাড, ইউরিয়া অথবা অন্যান্য নাইট্রোজেনাস ওয়াস্ট কম্পাউন্ড, সেটা নর্মালের চেয়ে, যেটা সাধারণত কি করে, কিডনি শরীর থেকে নিষ্কাশন করে দেয়, বের করে দেয়, সেটা যদি কিডনি ঠিক মতো বের করতে না পারে, তাহলে রক্তের মধ্যে ইউরিয়ার পরিমাণ বেড়ে যায়, অথবা অন্যান্য এরকম নাইট্রোজেনাস ওয়াস্ট প্রোডাক্ট বেড়ে যায়। সেক্ষেত্রে সেই অবস্থাটাকে বলে ইউরেমিয়া। তো কিডনি সমস্যার মধ্যেই সাধারণত এটা হয়। তো সেই ইউরেমিয়ার ক্ষেত্রে এটার ব্যবহার আছে। তাহলে ইউরেমিয়া যদি হয়, তাহলে সেখানে রোগীর অবস্থা কি দেখি? রোগীর মধ্যে ঘুম ঘুম ভাব থাকে, ড্রাউজিনেস, অথবা ইউরেমিয়া একটা জটিল অবস্থা
ইউরেমিয়াটা সম্পর্কে আর একটু জানা দরকার। Uremia is the condition having high level of urea in the blood. Urea is one of the primary components of urine. Urea হলো প্রস্রাবের একটা প্রাথমিক উপাদান। It can be defined as excess of amino acid and protein metabolism. প্রোটিন এর শরীরে আমরা যে প্রোটিন জাতীয় জিনিস খাই সেগুলা বিপাক ক্রিয়ার পরে শেষে এগুলা তৈরি হয়, এই ওয়াশ প্রোডাক্ট গুলা তৈরি হয়, তাছাড়া ইউরিয়া তৈরি হয়, ক্রিয়েটিনিন তৈরি হয়, এগুলা কিডনি বের করে দেয়। তো এই অবস্থা যদি হয়, ইউরেমিয়া হলে তার সিমটম গুলা কি কি দেখা দেয়? তাদের মধ্যে দেখা যায় খুব বেশি টায়ার্ড লাগে, তখন হাত পায়ে ক্র্যাম্প হয়, ক্ষুধা থাকে না, মাথা ব্যথা করে, বমি বমি ভাব হয়, হ্যাঁ, কোনো জিনিসে মনোসংযোগ করতে পারে না। তো যাদের ব্লাড প্রেশার বেশি, পলিসিস্টিক কিডনি ডিজিজ আছে, ডায়াবেটিস আছে, তাদের মধ্যে আরো অনেক অবস্থা আছে, সেখানে ইউরিয়াটা এরকম হইতে থাকে। আচ্ছা, যাই হোক, তো ডায়ালিসিস করে ইউরিয়া বের করতে হয়, মানে কঠিন একটা অবস্থা। তো এই ইউরিয়া বাড়তে বাড়তে রোগী দেখা যায় কি হয়, অজ্ঞানের মতো হয়ে যায়। এই ওষুধের মধ্যে রোগী কি হয়, অজ্ঞান হয়ে যায়, ড্রজিনেস, ঝুমঝুম বা স্টিউপর, কমা, অজ্ঞান অবস্থা আসে, এবং এর সাথে প্রস্রাব আটকে যায় তাদের, এবং পেটের মধ্যে প্রচুর পরিমাণে গ্যাস হয়। তার কোন রোগীতে যে দেখি রক্তের মধ্যে তার প্রচুর পরিমাণে ইউরিয়া লেভেল বেশি, তো রোগী এরকম মানে ঝিমঝিম মানে নিদ্রালু থাকে, এবং তার মধ্যে স্টিউপার আসতে পারে, মানে ইয়ের মতো অজ্ঞান অবস্থার মধ্যে আসতে পারে, অথবা পুরাটা অজ্ঞানী হয়ে যায়। এর সাথে প্রস্রাব আটকে যায় এবং পেটের মধ্যে প্রচুর গ্যাস ফর্ম করে। সেই ক্ষেত্রে টেরিবিনথিন নেওয়ার কথা আমরা চিন্তা করব। তাহলে দেখেন কয়েকটা অবস্থার মধ্যে টেরিবিনথিন আসতে পারে। হ্যাঁ, তো মেইনলি হলো প্রস্রাবের সমস্যার মধ্যে। তো যেখানেই হোক তার কয়েকটা বৈশিষ্ট্য দেখবো, সেটা কিডনিতেই হোক বা কিডনির নালী বরাবর হোক, যেটা হয় একটা থাকে জ্বালা থাকে। স্যার একটু ভেজাল হয়ে গেল স্যার, কে জানে করলো স্যার, একটু কাইন্ডলি দেখুন স্যার। জিহ্বাটা চকচকে থাকে, আর শরীরে বিভিন্ন জায়গায় রক্তক্ষরণের প্রবণতা থাকে, এবং আরেকটা থেকে পেটে খুব গ্যাস থাকে, প্রস্রাব ঘন ঘন হয়, প্রস্রাবের একটা গন্ধ আছে, এবং প্রস্রাবের সাথে ব্লিডিং হয়। আরেকটা জিনিস হলে রোগের কারণ হলে একটা হচ্ছে ড্যাম্প, আর্দ্র ওয়েদারে, যাদের ড্যাম্প ওয়েদার অথবা এমন জায়গায় বসবাস করে যেটা ড্যাম্প স্যাঁতস্যাঁতে, সেরকম জায়গায় বসবাস করে তাদের সমস্যা দেখা দিতে পারে। তো প্রস্রাবের সমস্যাটাই মেইন। এখানে প্রস্রাব খুব যন্ত্রণাপূর্ণ হয়, কষ্টকর করে প্রস্রাব হয়, এবং প্রায় প্রস্রাব অনেক সময় আটকে যায়। প্রস্রাব আটকে যাওয়া বা প্রস্রাবের সাথে রক্তক্ষরণ হওয়া, প্রস্রাবের সাথে অ্যালবুমিন যাওয়া, যেটা কিডনি রোগীতে আমরা দেখি। তারপরে খুব জ্বালা করে, সেটা কিডনি, ইউরেথ্রা, ব্লাডার, এখানে জ্বালা করবে। শরীরে পানি চলে আসে, অনেক সময় কিডনি সমস্যার জন্য তো পানি আসে আমাদের, আমরা জানি, শোধ দেখা দেয়, প্রস্রাব আটকে যায়, এবং মূত্রথলির প্রদাহ হয়, বিশেষ করে যারা এরকম ড্যাম্প ওয়েদার থাকে। আবার যদি দেখেন প্রস্রাবের এই সমস্যাগুলো কখন আসছে, কারো ডিপথেরিয়া হয়েছিল, এখন তো ডিপথেরিয়া রোগী পাওয়া যায় না, বা স্কারলেট ফিভার, এটাও খুব কম পাওয়া যায়। আমার জীবনে আমি একটা বাচ্চা শুধু স্কারলেট ফিভার পাইছিলাম। স্কারলেট ফিভার একটু বলে রাখি, যেহেতু এখানে আসলো, স্কারলেট ফিভারের জিহ্বাটা হয় স্ট্রবেরি কালার, স্ট্রবেরি টাং। হ্যাঁ, বাচ্চার জ্বর আসছে এরকম, গায়ের মধ্যে র্যাশ বেরিয়েছে লাল লাল, যখন দেখলো তার জিহ্বাটা স্ট্রবেরির মতো, তখন ডাক্তার সন্দেহ করলো তার ইয়া হয়েছে, স্কারলেট ফিভার হয়েছে। জিহ্বাটা থাকে স্ট্রবেরি টাং, দেখেন জিহ্বাটা এই যে এরকম থাকে, স্ট্রবেরির মতো এরকম থাকে। তো স্কারলেট ফিভারে প্রায় জিহ্বাটা এরকম থাকে, স্ট্রবেরি টাং। শেষ সময়ে আপনারা আসতেছেন, আমরা যখন চলে যাব সময় মতো আসবেন। হ্যাঁ, যারাই পরে আসেন টাইম মতো আসবেন। তো এই
স্কারলেট ফিভারের পরে যদি কারো ইউরিনের সমস্যা অথবা টাইফয়েড জ্বরের পরে যদি কারো প্রস্রাবের এই ধরনের সমস্যা দেখা দেয়। আর কৃমি সমস্যার জন্য ব্যবহার আছে, সেখানে মুখের শ্বাস প্রশ্বাস খুব দুর্গন্ধ থাকে, অনেক সময় এই কৃমি সমস্যার সাথে যে দম বন্ধ কর, তারপরে খুশখুশে কাশি এগুলো থাকতে পারে, বা পায়খানার রাস্তায় টিকলিং সুরসুরানি থাকতে পারে। টাইফয়েড জ্বরের মধ্যে যদি কারো টাইফয়েড জ্বরের মধ্যে দেখেন যে পেটটা অনেক বেশি ফাঁপা ধরে আছে, পেটের মধ্যে টাচই করা যায় না, হাতের পাঁচটা খুব বেশি, এবং একই সাথে নাক দিয়ে অথবা প্রস্রাব দিয়ে বা পায়খানার সাথে রক্ত যাওয়ার প্রবণতা যদি আমরা দেখি, টাইফয়েড জ্বরের সাথে যদি তার ডায়রিয়া থাকে, প্রচুর পরিমাণে ডায়রিয়া হয়, খুব দুর্গন্ধযুক্ত, পায়খানার সাথে রক্ত যায়, এবং পায়খানার রাস্তায় র্যাকটাম এগুলো কি করবে, খুব জ্বালা করে, খুব জলে যদি, এবং একই সাথে তার হাত পায়ে বিশেষ করে তার ঠান্ডা ঘাম হয়, পায়ের মধ্যে ঠান্ডা ঘাম হয়। তো সেই ক্ষেত্রে এই অবস্থার ক্ষেত্রে টাইফয়েডের ক্ষেত্রে আমরা এই টেরিবিনথিন নেওয়া চিন্তা করব। আর এখানে লেগছে ক্যান্সার অফ দ্য ইউটেরাস, সেখানে জরায়ু খুব জ্বালা করে, জরায়ু থেকে রক্তক্ষরণ হয়। আর আমি যেটা বললাম যে দেখালাম আপনাদেরকে যে কি বলে, ওই যদি কারো মূত্রথলিতে ক্যান্সার হয়, মূত্রথলির ক্যান্সার হয়, সেক্ষেত্রে ওই রকম প্রস্রাবের লক্ষণের সাথে টেরিবিনথিনাম এটা খুব বড় করে চিন্তা করবে, এবং একই সাথে প্রস্রাবের সাথে তার রক্ত যাওয়া, প্রস্রাবের ওইখানে জ্বালা পোড়া করা, এই লক্ষণগুলো থাকবে। আর হলো যদি লাংস এর সমস্যা হয়, সেখানেও ওই যে জ্বালা করবে, যেহেতু জ্বালাই এর একটা বৈশিষ্ট্য, এবং সেখান থেকে রক্তকরণ হবে, যেহেতু রক্তকরণ হওয়ার এটা একটা বৈশিষ্ট্য। যারা অ্যালকোহল খায় তাদের চোখের দুর্বলতায় এই ওষুধটা ব্যবহার করা যায়। আর শিশুদের দাঁত ওঠার সময় মেজাজ খুব খিটখিটে হয়ে যায়, অথবা যারা এই কৃমি সমস্যায় ভোগে তাদের ফ্লাই ইনটু প্যাশন। অর্থ কি ফ্লাই ইনটু প্যাশন? দেখা বাগ দ্বারা মানে কি অতিরিক্ত রাগ, প্রচন্ড মারাত্মক রাগ। মারাত্মক। আরেকটা দেখলাম পারপিউরা হিমেরেজিকা, ওই যে স্কিনের মধ্যে যে স্কিনের নিচে ব্লাড ভেসেলে রক্তকরণ হয়, তারপরে কালশিরা পরে সেখানে, এটা দিনের পর দিন এটা বাড়তে থাকে শরীরের মধ্যে। আর কিডনির সমস্যার সময় যদি ইউরোমিয়া হয়, এটাতে ঝামেলার অসুখ, তো অনেক সময় ইউরোমিয়া বেশি হয়ে গেলে রোগী একদম কমা অবস্থায় চলে যেতে পারে, প্রস্রাব আটকে যায় এবং পেটের মধ্যে অনেক গ্যাস হয়। তো এটা পটেন্সির ক্ষেত্রে বলছে যে 6 থেকে 200 পটেন্সি বেশি ব্যবহার হয়। আর যারা 50 মিলিসিমেল ইউজ করেন তারা ওই থেকেই ব্যবহার করবেন, M1 থেকেই ব্যবহার করা যায়। রিপিটেশন যদি হাই পটেন্সি হয় সিঙ্গেল ডোজ, এবং এটা রেসপন্স হওয়ার জন্য অপেক্ষা করতে হয়। আর যখন সিমটম কল করে যে ওষুধে, তখন রিপিট করবেন। আচ্ছা, যেটা নর্মাল নিয়ম, যারা সেন্টিসিমাল সিঙ্গেল ডোজ ইউজ করেন 1 ডোজ দিয়ে অপেক্ষা করবেন, তারপরে যখন দেখবেন উপশম যতক্ষণ চলে ততক্ষণ অপেক্ষা করবেন, যখন দেখবেন যে আবার সিমটম প্রকাশ পাঠিয়েছে, সিমটম কল করতেছে, তখন রিপিট করবেন। তো এটা হচ্ছে ওদের ওই সেন্টিসিমাল স্কেলার সিস্টেম বলছে। আর 50 মিলিসিমেল আমরা যেভাবে যাই ওইভাবে দিয়ে দেবো। অ্যান্টিডোট হলো ফসফরাস, আর এই ওষুধটা ফসফরাস এবং মার্কসেলের ক্রিয়া নষ্ট করে। মার্ক করার আগে ওষুধটা ভালো কাজ করে। ধরেন কোন রোগীতে টেরিবিনথিনা দিচ্ছেন, তার প্রস্রাবের জ্বালা পড়া এগুলা টেরিবিনথিনা দেওয়ার পরে চলে যাচ্ছে না, পরবর্তীতে মার্ক কর দিলে সেটা ভালো কাজ করে মার্ক কর। আর হিমোরেজ, এরকম টাইফয়েড জ্বরে হিমোরেজ হওয়া এলুমিনা টেরিবিনথিনা আছে। যারা ড্যাম বেসমেন্ট বা ড্যাম সেলার এমন জায়গায় বসবাস করে যেখানে বেসমেন্টটা এই মেঝেটা খুব স্যাঁতস্যাঁতে এরকম জায়গায় থাকে, যারা অসুস্থ, এন্টিমটার, আর্সেনিক অ্যালবাম, অ্যারানিয়া, ডায়ডেমা এগুলো আছে। জিহ্বা যাদের এরকম স্মুথ শাইনি, হ্যাঁ, যেন বার্নিশ করে রাখছে জিহ্বাটা, এরকম লাল চকচকে, ক্রোটেলাসের পাইরোজেনে আছে, এগুলো ল্যাবরেটরিতে দেখে নেবেন। ইনজুরি থেকে, স্ট্রেন থেকে, দাঁত ওঠার পরে রক্তক্ষরণ, সেখানেও এটার ব্যবহার আছে। ড্যাম্প ওয়েদারে নিউরালজিয়া হয়, আচ্ছা যাই হোক, ডায়রিয়া হইতে পারে, স্কারলেট ফিভার হইতে পারে। স্কারলেট ফিভারের পরে প্রস্রাবের সাথে যাদের অ্যালবুমিন যায়, বা স্কারলেট ফিভারে শরীরে ড্রাপসি আসলো, স্কারলেট ফিভারের পরে প্রস্রাবের থেকে রক্তক্ষরণ হলো, পারপিউরিয়া হিমোরেজিক, হিমোরয়েডস এর মধ্যে এর ব্যবহার আছে। হেমাটোমেসিস, রক্ত বমি যারা করে
মিউকাস মেমব্রেন থেকে রক্তকরণ হয়। টাইফয়েড জ্বরের মধ্যে অনেক বেশি পেট ফাঁপা ধরে, প্রস্রাব আটকে যাওয়া। তো ট্যাপ ওয়ার্ম ফিতাক্রিমের সেগমেন্ট থাকে, তো পায়খানার সাথে বেরোয়। তো স্টেপ ওয়ার্ম যাদের হয় তাদের ক্ষেত্রে, বা অন্যান্য গোল কৃমি হোক, গোল কৃমির সাথে বিশেষ বৈশিষ্ট্য হলো এর সাথে শ্বাস প্রশ্বাস খুব দুর্গন্ধযুক্ত হবে। তো আফ্রিকান এক ধরনের জ্বর আছে, ম্যালেরিয়া এবং আফ্রিকান জ্বরের মধ্যে এটা প্রোফাইলেকটিভ হিসাবে ব্যবহার করে। আগে থেকে খাওয়াইলে হয়তো তাদের এগুলা হয় না। তো যাই হোক, আর নেফ্রাইটিস, ডিপথেরিয়ার পরে বা স্কারলেটিনের পরে বা টাইফয়েডের পরে যাদের ধরেন কিডনি প্রদাহ হয়েছে, সাথে প্রস্রাবের সাথে অনেক বেশি অ্যালবুমিন যায়, সেক্ষেত্রে এটা এই ওষুধের কথা চিন্তা করতে পারেন। যাদের টারপেন্টিনে অ্যালার্জি আছে, হ্যাঁ, টারপেন্টিনে যাদের অ্যালার্জি আছে, টারপিনে অ্যালার্জি যাদের আছে তাদের ক্ষেত্রে টারপিন তেল ব্যবহার করে কোন ক্ষেত্রে? বার্নিশ করার ক্ষেত্রে, তাই না? বার্নিশ করার ক্ষেত্রে লাগে। যাদের ওইটার প্রতি অ্যালার্জি আছে তাদের ক্ষেত্রে এই ওষুধটা চিন্তা করবেন, টেরিবেনথিনা। তারপরে হচ্ছে সিলব্লেন হলো যে ঠান্ডার থেকে কি হয়, রক্তের নালীগুলো সংকুচিত হয়ে যাওয়ার পরে সেখানে ব্যথা করে, আমাদের দেশে খুব কমই হয়। সিলব্লেন, painful inflammation of the small blood vessel in your skin occur response to the exposure to the cold, মানে বা ফ্রিজিং এয়ারের সংস্পর্শে আসার পরে রক্তের নালীগুলা কি হয়, ব্লাড ভেসেল গুলা সংকুচিত হয়ে যায়, সেখানে রক্তকরণ কম হয়, রক্ত চলাচল কম হয়, যার কারণে সেই জায়গায় প্রদাহিত হয়ে পড়ে, সেই জায়গায় ব্যথা করে। সিলব্লেন পায়ের মধ্যে এরকম হয়, যেরকম কালো হয়ে যায়। ধরেন ঠান্ডা, স্যারে বলতে পারবে, আমাদের কানাডিয়ান স্যার, কারণ ওই দেশে অনেক ঠান্ডা থাকে, হাত পা এরকম দেখা যায়, বিশেষ করে হাত পা এরকম হয়, রক্ত চলাচল কম হয়ে যাওয়ার কারণে এই জায়গায় পরে প্রদাহ হয়ে যায়, সিলব্লেন হয়। ঠান্ডার থেকে এই কারণটা হয়। তো সিলব্লেনের ক্ষেত্রে যেটা এখনো ব্রোক হয় নাই, ভেঙে ছিঁড়ে যায় নাই, সেক্ষেত্রে ব্যবহার করা যায়। তাহলে ব্রঙ্কিয়াল অ্যাজমা, যেখানে স্যাঁতস্যাঁতে আবহাওয়ায় তার বাড়ে, সেক্ষেত্রে ইউরিনারি ডিজিজের যে কোনো সিরিয়াস ডিজিজ, ক্যান্সার জাতীয়, সেখানে এই ওষুধের ব্যবহার আছে। অ্যাক্টাইমোসিস, যেটা দিন দিন সংখ্যায় বাড়তেছে, অ্যাক্টাইমোসিস। তাহলে কোথায় কোথায় এই ওষুধটা বেশি কাজ করে? একটা হচ্ছে মিউকাস মেমব্রেনে, কিডনি, ব্লাডার, ব্রঙ্কাসে, শ্বাসনালীতে, শ্বাস প্রশ্বাস যন্ত্রেতে, হার্টের মধ্যে, ব্লাডের মধ্যে। আচ্ছা, বার্নিং সেন্সেশন আছে, বিভিন্ন জায়গায় বার্নিং সেন্সেশন হয়, সেটা জিহ্বাতে হয়, মুখে হয়, গলায় হয়, স্টোমাকে হয়। বার্নিং সেন্সেশন এই ওষুধের একটা বড় একটা বৈশিষ্ট্য, বার্নিং সেন্সেশন হয়। আক্রান্ত অঙ্গ যেখানে আছে সেখানে বার্নিং সেন্সেশন হয়, সেটা জিহ্বা, স্টোমাক, রেকটাম, অ্যানাস, ইউটেরাস, সেখানে হয়। প্রচন্ড জ্বালাকর এবং কেটে ফেলার মতো ব্যথা, টেনেসনেস থাকে, সেটা ব্লাডারে হয়। ভায়োলেন্ট বার্নিং ড্রয়িং পেন, কিডনির মধ্যে এরকম খুব জ্বালা করে, টেনে নেওয়ার মতো একটা ব্যথা, ব্লাডারে হয়, ইউরেথ্রা হয়, যেটা বারবারেজ, ক্যানাবিস ইন্ডিকা, ক্যান্থারাসের মধ্যে আছে। অ্যাবডোমেনের বৈশিষ্ট্য হলো পেটটা খুব বেশি সেনসিটিভ টু টাচ থাকে, পেটে অনেক বেশি গ্যাস হয়, যেটা টাইফয়েড জ্বরে আমরা দেখেছি, পেটে অনেক বেশি গ্যাস হয়, ফ্ল্যাটুলেন্স হয়। সেক্ষেত্রে আপনার এই কি বলে, ওই আপনার টাচ করা যায় না। জিহ্বার একটা বৈশিষ্ট্য, এটা মনে রাখবেন, জিহ্বাটা থাকে চকচকে, একদম স্মুথ, গ্লসি, চকচক করে, তার পেপিলা থাকে না। পেপিলার মধ্যে, জিহ্বার মধ্যে যে ছোট ছোট এলিভেটেড যে অংশ পেপিলা, সেগুলোর অভাবে জিহ্বাটা একদম গ্লেস। আবার এলিভেটেড পেপিলার ক্ষেত্রে এটা ব্যবহার হয়। কোটিং পিল অফ ইন প্যাসেজ, জিহ্বা থেকে কোটিং গুলা জায়গা জায়গা থেকে উঠে যায়, এবং ওই জিহ্বার ক্লটিং উঠে ফেলার পরে ভিতরে দেখা যায় একটা লাল রেড একটা স্পট। আর যাই অনেক আছে, বাকিগুলো আর আপনারা পড়ে নিন, হ্যাঁ, আর বেশি কিছু নাই। অ্যাগ্রাভেশনটা একটু দেখি। ড্যাম্প সুয়েলিং এ বাড়ে, ড্যাম্প ডুয়েলিং, যেখানে বসবাস করে সেখানে যদি আর্দ্র হয়, রাতের বেলা বাড়ে, ঠান্ডায় বাড়ে, 1টা থেকে 3টা রাতে বাড়ে আছে, টাচে বৃদ্ধি আছে, বাম কাতে শুইলে বৃদ্ধি আছে, সিটিং এ বৃদ্ধি আছে, খোলা বাতাসে হাঁটলে বাড়ে।
আর এমুলেশন যদি গ্যাস বের হয়, ডেকুর হয় অথবা নিচে ফ্ল্যাটাস নিচের দিকে যদি বায়ে যায় তাহলে তার ভালো ফিল করে। তো স্টুপিং এগুলো দেখে নিন, কোল্ড ওয়াটার এমএল মোটামুটি আমাদের শেষ। আপনারা আছেন? স্যার এই তো মোটামুটি শেষ, মোটামুটি মানে আর একটু দেখে নিন। হ্যাঁ, এই আর সবাইকে বলবো এই বইটা কিনেন। হ্যাঁ, এই মাতুরের বইটা আপনাকে হেল্প করবে, অনেক ক্ষেত্রেই হেল্প করবে। মানে এটা তো বিভিন্ন বড় বড় বই থেকে সব সাজায় গোছায় একটু সংক্ষেপে একসাথে করে দিচ্ছে। তো এই জন্য মাতুরের বইটা আপনারা পারলে একটু কিনবেন, লাভবান হবে। ঠিক আছে, তো আজকের মতো এখানেই শেষ করে দিই। ইনশাল্লাহ আবার আগামীকাল দেখা হবে। নেক্সট মেডিসিন কোনটা হবে? নেক্সট মেডিসিন কি হবে স্যার? আগামীকাল আপনাদের পরীক্ষা হবে, ঠিক আছে? মেডিসিন তো স্যার এটা কি পড়া মিলাইয়া কি হচ্ছে সেম বলতেছে? হ্যালো, স্যার ক্রিয়াজের সেম বললো যে এটা কি পড়াবেন স্যার? রিয়াজুট, জি স্যার। আচ্ছা পড়া যায়, পড়ালে ভালো হয়। ঠিক আছে। রিয়াজুট পড়বো আমরা নেক্সট ডে ইনশাল্লাহ। রিয়াজুট ব্যবহার হয় স্টোমাকের ক্যান্সারের মধ্যে। স্টোমাকের ক্যান্সারের মধ্যে ক্রিয়াজুট একটা বড় মেডিসিন। কই ক্রিয়াজুট? এই যে সেকেন্ড গেটে দেওয়া আছে। আচ্ছা যাই হোক, তো নেক্সট ক্লাসে ইনশাল্লাহ ক্রিয়াজুট পড়বো। হ্যাঁ, সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কারো কোনো কিছু বলার থাকলে বলতে পারেন, আপনাদেরকে 5 মিনিট সময় দেওয়া। টেরিভেন্টিনা স্যার স্যার একটু কোশ্চেন ছিল। টেরিভেন্টিনা আমরা তাদের সাইন সিম্পটমটা মানে সহজ করে কি বুঝতে পারি স্যার? এটা তো অনেকগুলো লক্ষণই আমরা দেখলাম, সাইন সিম্পটম হিসেবে কি বুঝতে পারি স্যার? আলমগীর কবির, আপনার এই প্রশ্নের উত্তর আমি দিব না, কারণ আপনি পরে আসছেন। আপনি যদি শুরু থেকে থাকতেন এই প্রশ্ন করার আপনার কোনো দরকার ছিল না। ঠিক আছে, আর নেক্সট টাইমে যদি দেখি আপনি আরেকদিন দেরি করে আসছেন আর অ্যাড করব না। আর কারো কোনো কোশ্চেন আছে? আচ্ছা, কালকে ক্লাস ইউজুয়ালি 6:10 থেকে শুরু হবে ইনশাল্লাহ, 6:10 থেকে। ওকে স্যার। তো আর কার কোনো বিষয় আছে? আর যারা পরে এসে বলবেন যে এটা খুব বিরক্তিকর, হ্যাঁ আমার কাছে খুব খারাপ লাগে, এতক্ষণ যা পড়াইছে এটাই এটার সব মূল লক্ষণ, এছাড়া আর কোনো লক্ষণ নেই। কারণ এই ওষুধের কোনো ওইরকম কাটা কাটা কোনো লক্ষণ নাই। কাটা কাটার লক্ষণ দিয়ে কোনো জিনিস ওষুধ আপনি মনে রাখতে পারবেন না বা কোনো রোগীতে দিতে পারবেন না। বিশেষ কতগুলো ওষুধ আছে সেগুলোতে দেওয়া যায়, কিন্তু এই ধরনের ওষুধ যেগুলো ছোট মেডিসিন সেগুলো তো ওইরকম করা যায় না। যেমন আপনি হয়তো ম্যাক্সল দিতে পারবেন, ম্যাক্সল এরকম বিশেষ কিছু লক্ষণ আছে। যদি রোগীর মধ্যে খুব বেশি ঘাম হয়, জিহ্বাটা দেখেন যে দাঁতের ছাপ আছে, পানি পিপাসা বেশি, রোগী ঠান্ডাতেও কষ্ট পায়, গরমেও কষ্ট পায়, যদি এরকম পাওয়া যায় একটা বৈশিষ্ট্য, এগুলো ম্যাক্সল বা এই জাতীয় ওষুধে করা যায়। কিন্তু টেরিবেন্থিনা এরকম ছোট ছোট মেডিসিন এগুলোতে আপনি কোনো এরকম 2 কথা 3 কথা এইভাবে করা যায় না, করা যায় না। তো এদের প্রত্যেকটা অবস্থার একটা বৈশিষ্ট্য আছে। যেরকম কৃমি যদি জনিত যদি সমস্যা হয় সেক্ষেত্রে একটা বৈশিষ্ট্য আছে। যেরকম কৃমিজনিত সমস্যা আমরা কি দেখছি, মুখের মধ্যে খুব দুর্গন্ধ, শ্বাস প্রশ্বাস হয়, তার কাশি থাকে, ওই সময় শিশুদের যদি থাকে তার কি হয়, মন মেজাজ খুব খিটখিটে হয়ে যায়। তো এই অবস্থা যদি দেখেন তাহলে সেক্ষেত্রে আপনি এটা চিন্তা করতে পারেন। তো প্রত্যেকটারই আলাদা আলাদা কিছু বৈশিষ্ট্য আছে, সেগুলো মিলিয়ে দিবেন। তো পরবর্তীতে আইসা বলবেন না যে ভাই একটা করেন, এটা আপনার সমস্যা, আমাদের না। হ্যালো, জি এটা কি বিদল কাছের কি নোট আছে? আচ্ছা দাঁড়ান আমি দেখি আছে। বইটা একটু কিনতে হয় বিদল কাছের ইয়াটা।
তো বিদ্যুৎ কাছে তো কি নোট নাই এটার মধ্যে। আচ্ছা দেখে আমি। আচ্ছা কিনা একটা দেখতে পাই। স্যার কিছু আছে? আছে না, দাঁড়ান দেখতেছি। মরিসনের কথাই ওখানে আছে। আছে এখানে, হ্যাঁ জাস্ট একটু দেখে দেই। একটা হচ্ছে কিডনির প্রদাহ, ঠিক আছে, বা ইউরিনের ট্রাক্টের সমস্যা, বিশেষ করে যেখানে স্মোক কালার ইউরিন হয় এবং হিমোরেজ হয়, পায়খানার পরে আনকনসিয়াস হয়ে পড়ে। তারপরে এই যে ডিলিরিয়াম আছে, তার মাটারিং, বিড়বিড় করে কি জানি বলে, মেনিয়াকাল ডিলিরিয়াম, আর ডিউরিং ফিভারের মধ্যে হয়, বিশেষ করে এত টাইফয়েড ফিভারের ব্যবহার আছে। টাইফয়েড ফিভারে আমরা যেগুলো দেখছি যে পেটের মধ্যে অনেক বেশি গ্যাস হয় এবং হাত পা ঠান্ডা, ঘাম হয়, পেটে এত বেশি গ্যাস হয় টাচ করা যায় না। আর ডিলিশন একটা তার বিভ্রান্তি আছে, যেন সে বাতাসে ভাসতেছে। আর ফিয়ার অফ অ্যাপোপ্লেক্সি, স্ট্রোক হয়ে যাওয়া তার একটা ভয় আছে। হিমোরেজিক টেন্ডেন্সি, রক্তক্ষরণ হওয়ার প্রবণতা, পারপিরা হিমোরেজিকা, যেটা আপনাদের দেখাইছি যে স্কিনের নিচে রক্তক্ষরণ হয়ে স্পট স্পট হয়ে থাকে। এগুলো তো পড়াই হয়েছে, অ্যাকাইমোসিস, হেমোপ্টাইসিস, কাশির সাথে এবারে এখানে এগুলো সবই পড়ানো হয়েছে। বার্নিং, যে কিডনি রিজনের উপর দিয়ে তার বার্নিং হয়, ব্লাডারে পেন, কাটিং পেন, বার্নিং পেন, সেটা খোলা বাতাসে হাঁটলে কমে। আর ব্লাক স্মোক কালার ইউরিন, কালচে অথবা লাল রক্তযুক্ত স্মোক কালার ইউরিন, সুইটিস অর্ডার অফ দ্য ইউরিন, প্রস্তাব থেকে ওই যে ভায়োলেটের মতো মিষ্টি মিষ্টি গন্ধ আসে, আর প্রস্তাবের মধ্যে কফি গ্রাউন্ডের মতো সেডিমেন্ট পড়ে। ম্যাট্রাইটিস হলো ইউটেরাসের প্রদাহ। পেলভিক, যে পেলভিসের যে পেরিটোনিয়াম আছে সেগুলোর প্রদাহ হয়, ইউটেরাসের প্রদাহ হয়। কিডনির প্রদাহ হয় যদি যারা যে কোল্ড রেইন, ঠান্ডা বাতাসের সংস্পর্শে, ঠান্ডা বৃষ্টির সংস্পর্শে যে, এবং প্রস্রাব খুব পরিমাণে কম হয় এবং হাইলি কালার্ড হয়। জিহ্বাটা থাকে ওই যে স্মুথ চকচকে জিহ্বা, পেপিলা থাকে না। আর ক্যাপিলারি ব্রঙ্কাইটিস, ব্রঙ্কিওলাইটিস যেটা বলে, বাচ্চাদের হয় ব্রঙ্কিওলাইটিস, এবং সেখানে খুব ড্রজিনেস থাকে, ঘুম ঘুম ভাব থাকে, প্রস্রাব পরিমাণে কম হয়। সে শুষ্ক চাল খেতে চায়, বিটার ড্রিঙ্ক, হ্যাঁ বিটার মানে তিতা তিতা ড্রিঙ্ক খেতে চায়। এই তো শেষ। তো কালকে নেক্সট ক্লাসে ইনশাল্লাহ, নেক্সট ক্লাসে একদম ইয়া করে বলতেছি, 6:20 পরে আর কাউরে অ্যাড করব না। আপনারা আসলে আসবেন, না আসলে আমরা দুইজনই করব। আচ্ছা, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।